আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আজকের ন্যারেশন এন্ড ভয়েস ক্লাসে। সো যারা যারা যুক্ত হইছো তারা একটু কাইন্ডলি বলে দাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, ভয়েস শোনা যাচ্ছে কিনা, বোর্ডে লেখা পড়তে পারতেছো কিনা, এগুলো একটু কাইন্ডলি বলে দাও। এবং তার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবা, কারণ আজকের ক্লাসটা হচ্ছে শুধুমাত্র একাডেমিক না, অ্যাডমিশনের জন্য। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচে আছো, অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডমিশন টেস্টে বি ইউনিট, সি ইউনিট, এই ইউনিটে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষাগুলোতে এই ন্যারেশন এবং ভয়েস থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। সো আজকে আমরা ন্যারেশন এবং ভয়েসের যেই জিনিসগুলো আসলে আমাদের পরীক্ষাতে দরকার, ওই জিনিসগুলো আমরা ইজিলি শিখে যাব। ওকে, সো দ্রুত কমেন্টে একটু জানায় যাও যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আর যারা যারা জয়েন করছে, এবং অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার দিয়ে দিবা। ওকে, অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে শেয়ার দিয়ে দিবা। এবং যারা ফার্স্ট আমাদের এই গ্রুপে ক্লাস করতেছো, তারা অবশ্যই বলবা যে তুমি কোথা থেকে ক্লাস করতেছো আমাদের ক্লাসটা। হ্যাঁ, সালাম জানাইছো আনিকা আয়াত, সালাম জানাইছো হাজি বাহার উদ্দিন। ওকে, ওকে, বিফোর উই বিগিন আমাদের ন্যারেশনের সিলেবাসটা একটু বলে দিই যে ন্যারেশনে আসলে হচ্ছে কত মার্কস। ন্যারেশনে হচ্ছে 5 মার্কস থাকে হচ্ছে তোমাদের অ্যাডমিশনে, ঠিক আছে? অ্যাডমিশনে 5 মার্কস থাকে, এবং তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু একটা থেকে দুইটা কোশ্চেন এই ন্যারেশন থেকে আসে, এবং ভয়েস চেঞ্জ থেকেও কিন্তু কোশ্চেন আসে। সেটা হচ্ছে ন্যারেশন থেকে কোশ্চেন আসে, অ্যান্ড ভয়েস থেকেও কিন্তু হচ্ছে, ভয়েস থেকে একাডেমিকে কিন্তু হচ্ছে সর্বোচ্চ দুইটা বা একটা কোশ্চেন আসে, অ্যাডমিশনেও একটা কোশ্চেন কিন্তু থাকে। ওকে, সো এটা গুরুত্বপূর্ণ খুবই। এই ন্যারেশনটা শুধু ন্যারেশন জানার জন্য গুরুত্বপূর্ণ না, এই ন্যারেশনটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে হয়, হ্যাঁ, সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়, সেই জিনিসগুলোও জানার দরকার। ওকে, সো অনেকেই হচ্ছে একটা কনফিউশনে থাকে যে ন্যারেশনটা, প্যাসেজ ন্যারেশনটা ভাইয়া শিখান, প্যাসেজ ন্যারেশনটা শিখান। সো ন্যারেশনের বেসিকটা যদি তোমার জানা থাকে, তুমি প্যাসেজ ন্যারেশন ইজিলি একটু প্র্যাকটিস করলেই পেরে যাবা। ওকে, সো অনেকেই জয়েন করে ফেলতেছো। ওকে, অনেকেই জয়েন করে ফেলছো। হ্যাঁ, অনন্ত জানাইছো, হ্যাঁ নমস্কার। এবং আজকে যে ক্লাসগুলা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এইচএসসি 24 থেকে করতেছো, হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা এইচএসসি ক্যান্ডিডেট, এইবার হচ্ছে অ্যাডমিশনের ক্যান্ডিডেট, তাদের 1 মাস সময় আছে ইংলিশের প্রিপারেশনটা ভালো করে একটু, যারা হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিটে আসো, হ্যাঁ, যারা ব্যবসা শিক্ষা ইউনিটে আসো, এবং যারা হচ্ছে বি ইউনিটে আসো, বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু মনে রাখতে হবে ইয়োর 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 গ্রেটেস্ট এনিমি, তোমার গ্রেটেস্ট এনিমি হচ্ছে ইংলিশ। তোমার সবচেয়ে বড় শত্রু, তোমার অ্যাডমিশন টেস্টের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই ইংলিশ। আর এই ইংলিশটাকে কখনোই হচ্ছে হালকা করে নিলে চলবে না, ইংলিশটাতে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, সো বিফোর উই বিগিন আওয়ার ক্লাস, আমরা আমাদের ক্লাস শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল তোমরা হচ্ছে একটু নোট খাতা, তোমরা হচ্ছে পেন, তোমাদের কাছে যদি কোনো রেফারেন্স বই থাকে, যেই জন্যই ক্লাস করতেছো না, অ্যাডমিশনের হোক একাডেমিক হোক, তোমাদের রেফারেন্স বুকটা একটু কাছে রাখবা, ঠিক আছে? সো এই কয়টা জিনিস নিয়ে, নোট খাতা নিয়ে সবাই একটু কমেন্ট করে দাও যে সবাই রেডি কিনা, আমরা ক্লাসটা শুরু করব। সবাই রেডি কিনা, আমরা ক্লাসটা শুরু করব, সবাই রেডি কিনা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়ায় ভালো আছি।
সবাই একটু কমেন্টে জানাই দিই আমরা রেডি কিনা সবাই। ওকে, একদম বেসিক থেকে স্টার্ট করি, ন্যারেশনের বেসিক থেকে স্টার্ট করি। যখন আমরা, হ্যাঁ প্রীতম রায় চলে আসছে, হ্যাঁ ওকে। সো ন্যারেশনের বেসিক জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। যদি ডিরেক্ট, আচ্ছা ডিরেক্ট ন্যারেশন কোনটা আর ইনডিরেক্ট ন্যারেশন কোনটা, এই জিনিসটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবো। এখন পর্যন্ত যারা জয়েন আছো 8-9 জন 10 জন, আমি তোমাদেরকে বলবো যে আজকে হচ্ছে নিয়ার অ্যাবাউট 50টা স্লাইড আমি তোমাদেরকে পড়াবো। 50টা স্লাইড পড়াবো। আমি বলবো যে তোমাদেরকে একটা আর্নেস্ট রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে জয়েন করছো তারা একবারের জন্য হলেও এই সিট থেকে উঠা যায় না, ফেসবুকে ডিস্ট্রাক্টেড হও না, আজকে এই 50টা স্লাইড ক্লাসটা করে যাও। তোমার লাইফে, একাডেমিক লাইফে এবং অ্যাডমিশন লাইফের তুমি হচ্ছে সবচেয়ে বড় উপকার হবে তুমি যদি আজকের এই 50টা স্লাইডের ক্লাস করো। এটা 1 ঘন্টার হতে পারে, 1.5 ঘন্টার হতে পারে, অথবা 2 ঘন্টার ক্লাসও আজকে হতে পারে। বাট তুমি আজকে সিট থেকে উঠো না, তুমি হচ্ছে আজকে এই ক্লাসটা থেকে বাইর হয় না, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমি রিকোয়েস্ট করব, সবাই হচ্ছে ক্লাসটা করো। ওকে, সো ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন কি? ডিরেক্ট ন্যারেশন হচ্ছে, ধরো তুমি আর তোমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে, তুমি আর তোমার বন্ধু, ধরো আমি আর তুমি কথা বলতেছি, সো আমি তোমাকে একটা কথা বললাম, ওইটা হুবহু যদি তুমি কাউকে বলে দাও, কাউকে যদি বলো হুবহু, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট স্পিচ। ঠিক আছে? আর যদি ওই কথাটাকে তুমি তোমার মতো করে ঘুরিয়ে বলো, সেটা হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ। সো যখন ডিরেক্ট স্পিচ, এক্সাম্পল দেখবো একটু পরে, যখন ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে, ইনডিরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট ইনডিফিনিট হবে যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউনিভার্সাল ট্রুথ বাদে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউনিভার্সাল ট্রুথ বাদে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস থাকবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। সো এইখানে নো চেঞ্জ। আর হচ্ছে আরেকটা নো চেঞ্জ হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ থাকলে, ইউনিভার্সাল ট্রুথ থাকলেও নো চেঞ্জ। ওকে, নো চেঞ্জ, ঠিক আছে, নো চেঞ্জ, ঠিক আছে। সো এই জিনিসটা সবাই, আমি বলবো সবাই তাড়াহুড়া করার দরকার নাই, সময় দিচ্ছি, একটু দ্রুত সময় দিচ্ছি, তাড়াহুড়া করবা না, তোমরা এটা উঠায় নাও। এই জিনিসটা এখনই ক্লাস করার সাথে সাথে এটা নোট ডাউন করে ফেলবে, একদম নোট হয়ে যাবে, একদম আজকের ক্লাসটা হবে এবং তোমার নোটটা হয়ে যাবে, একবারে নতুন করে আবার নোট করার দরকার নেই। এই জিনিসটা তুমি বুঝছো কিনা, এবং বুঝলে তুমি এটা হচ্ছে উঠায় ফেলাও, তুমি হচ্ছে এটা খাতায় সুন্দর মতো উঠায় ফেলাও। ওকে, অথবা যারা হচ্ছে এখন স্ক্রিনশট নিতেছো যে পরে উঠাবো, পরে আর উঠাইলে আর উঠানো হবে না, এখনই উঠায় ফেলো, ওকে। হ্যাঁ, তিশা দাস জয়েন করছো, ক্লাসটা করো আজকে, হ্যাঁ ক্লাসটা করো, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবো আজকে।
ওকে, মুভিং অন। তো প্রথমে আমাদের জানতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে। ওকে, আমরা যখন ন্যারেশনটা হচ্ছে চেঞ্জ করব তখন তোমার হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে। এটা খুবই সহজ। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট মনে রাখতে হবে এটা। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, আর বাকি সব কিন্তু প্রেজেন্ট থাকলে পাস্ট হচ্ছে। ওকে, একদম সামারি বলে দিলাম। এবার আমরা আসবো তাহলে মোডাল গুলো কিরকম চেঞ্জ হবে। মোডাল শ্যাল থাকলে কি হবে? শ্যাল থাকলে শুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। এটা একটু ভালো করে মনে রাখো। শ্যাল বি থাকলে শুড বি, শ্যাল বি থাকলে শুড বি। এখন অনেক সময় টিচাররা বলে কি, অনেক সময় শ্যাল থাকলে উড বিও দেওয়া যায়, শ্যাল থাকলে শুডের জায়গায় উডও দেওয়া যায়। ঠিক আছে, শুডে থাকে উডও দেওয়া যায়। সো কোনো সমস্যা নেই, শুড দিলেও কোনো সমস্যা নেই, উড দিলেও কোনো সমস্যা নেই। তাহলে মোডাল যদি থাকে এই রকম, তাহলে এইগুলো হবে। এবং মনে রাখতে হবে কোন ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে। রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই জিনিসগুলো হবে। একটু পরেই আমরা বুঝবো, একটু পরেই আমরা এই জিনিসগুলো দেখব। ওকে, আমরা একটু পরেই এই জিনিসগুলো দেখব। ওকে, এখন ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের কয়টা নিয়ম মনে রাখতে হবে। আমাদের ন্যারেশন পরিবর্তন করতে হলে আমাদের 3টা পরিবর্তন করতে হবে। কয়টা পরিবর্তনের নিয়ম মনে রাখতে হবে? 3টা পরিবর্তনের নিয়ম মনে রাখতে হবে। 1 নাম্বার, পার্সন পরিবর্তন করতে হবে। ওকে, পার্সন পরিবর্তন করতে হবে, ভার্বটা পরিবর্তন করতে হবে, যেটা টেন্স দিয়ে বুঝে গেলাম, যে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে কি হবে সেটা শিখে গেলাম, টেন্স দিয়ে বুঝে গেলাম। পার্সনের পরিবর্তন করতে হবে, তাহলে ভার্বের পরিবর্তনটা কিন্তু দেখে ফেলছি, এই যে ভার্বের পরিবর্তন, এই জিনিসগুলো দেখে ফেলছি। পার্সনের পরিবর্তনটা দেখবো এখন, আর নিকটবর্তী শব্দ থেকে দূরবর্তী শব্দ, এই জিনিসটা দেখবো। একটু ক্রিটিক্যাল, সবাই একটু মনোযোগ দিই। প্রথম দিকেই হচ্ছে একটু ক্রিটিক্যাল লাগবে, তারপরে ইজি লাগবে। তারপরে হচ্ছে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে। এই 3টা জিনিস আমাদের পরিবর্তন করতে হবে। তো আমরা যখন ন্যারেশন করব আমরা এই 3টা স্টেপ মনে রাখবো, যে আমরা পার্সনকে চেঞ্জ করছি কিনা, আমরা ভার্বকে চেঞ্জ করছি কিনা, আমরা নিকটবর্তী যদি কোনো শব্দ থাকে সেটাকে দূরবর্তী করছি কিনা। ওকে, সো আমরা চলে যাই পার্সনের পরিবর্তনের নিয়মে আমরা চলে যাই। একটু খেয়াল করে দেখো, পার্সনের পরিবর্তনের নিয়ম। যদি ফার্স্ট পার্সন কোনগুলো আমরা জানি। ফার্স্ট পার্সন হচ্ছে কি, আই আর উই। হ্যাঁ, আই আর উই এরা হচ্ছে ফার্স্ট পার্সন। ঠিক আছে, আই আর উই এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, ঠিক না? সেকেন্ড পার্সন কি, ইউ। সেকেন্ড পার্সন ইউ, ঠিক না? ফার্স্ট পার্সন কোনটা? ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, ঠিক না? আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটাকে কার সাথে পরিবর্তন করব? সাবজেক্টের সাথে। সেটাকে সাবজেক্টের সাথে করব। ফার্স্ট পার্সনকে কি করব? সাবজেক্টের সাথে রিলেট করব। সেকেন্ড পার্সনকে কার সাথে রিলেট করব? অবজেক্টের সাথে রিলেট করব। সেকেন্ড পার্সনকে অবজেক্টের সাথে রিলেট করব। থার্ড পার্সন যদি থাকে তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। থার্ড পার্সন যদি থাকে তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে ফার্স্ট পার্সন থাকলে আমরা কি করব? সাবজেক্টের সাথে পরিবর্তন করব, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টের সাথে পরিবর্তন করব। সো এই জিনিসটা জানো কিনা? সবার মনোযোগ আকর্ষণ করতেছি। ওয়ান অফ মাই ওল্ড স্টুডেন্ট, ক্যান আই জয়েন ইউ? ইয়েস, অলওয়েজ ইউ ক্যান, অলওয়েজ। ওকে, তাহলে এখন সবার একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। সবাই এই জিনিসটা জানি কিনা, আমরা সবাই এই জিনিসটা জানি কিনা যে সাবজেক্টিভ ফার্স্ট
ফার্স্ট পারসনের সাবজেক্টিভ ফর্ম কি, অবজেক্টিভ ফর্ম কি, পসেসিভ ফর্ম কি, রিফ্লেক্সিভ ফর্ম কি, এই জিনিসটা আমরা জানি কিনা। সবার কমেন্টটা দেখতে চাই, সবার কমেন্টটা দেখতে চাই, সবার কমেন্টটা দেখব যে সবাই আমরা এই জিনিসটা জানি কিনা, সবাই আমরা এই জিনিসটা জানি কিনা যে ফার্স্ট পারসন হচ্ছে আই, এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, পসেসিভ ফর্ম হচ্ছে মাই, রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ। আবার সেকেন্ড পারসন এটা উই থেকে আসছে, সেকেন্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে এটা হচ্ছে প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল উই, উই অবজেক্ট কি আস, ঠিক না, আওয়ার, হ্যাঁ আওয়ার সেলফ। ওকে, এই জিনিসটা ভুলে চলে আসছে, এইটা হবে এইখানে। ওকে, এই যে দেখো, ও এটা হবে হচ্ছে ইয়োর সেলফ। ওকে, তাহলে দেখি সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর সেলফ। আর থার্ড পারসন হচ্ছে হি, শি, দে, হিম, হার, দেম, হিজ, হার, দেয়ার, হিমসেলফ, হারসেলফ, দেয়ার সেলফ। ওকে, এই জিনিসটা জানি কিনা সবাই দেখি, জানি স্যার জানি। ওকে, তো এইখান থেকে একটু কুইকলি মুভ করি, সবাই এই জিনিসটা যেহেতু জানি এটা একটু কুইকলি মুভ করি, সবাই জানি এটা। তাহলে পার্সনের পরিবর্তন দেখলাম, এই জিনিসটা সবাই একটু খেয়াল করি, আমরা সবাই এই জিনিসটা একটু খেয়াল করে দেখি ভার্বের পরিবর্তনের নিয়ম। ভার্ব পরিবর্তনের সময় বর্তমান বাচক শব্দকে, বর্তমান বাচক শব্দ মানে কি প্রেজেন্ট টেন্সকে, প্রেজেন্টকে, প্রেজেন্ট জিনিসগুলাকে অতীত কালবাচক শব্দে পরিবর্তন করতে হবে। বর্তমান বাচক শব্দকে, হ্যাঁ প্রেজেন্ট ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো দ্বারা প্রেজেন্ট বুঝায়, যে ওয়ার্ডগুলো দ্বারা প্রেজেন্ট বুঝায়, তোমাদেরকে নির্দেশ করার জন্য বলতেছি, ধরো টুডে, এটা হচ্ছে প্রেজেন্ট, ঠিক না, টুডে এটা প্রেজেন্ট না, সো ওইটাকে আমার কি করতে হবে, ওইটাকে আমার কি করতে হবে, অতীত বাচকে নিয়ে আসতে হবে। কি করতে হবে, অতীত বাচকে নিয়ে আসতে হবে। সো কারণ কি, কারণ হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন সবসময় কি পাস্ট রূপ ধারণ করে, ইনডাইরেক্ট ন্যারেশন সবসময় কি করে, পাস্ট রূপ ধারণ করে, পাস্ট রূপ ধারণ করে। তাহলে আমরা এই জিনিসগুলো দেখব, সবাই একটু খাতা কলম নিয়ে, খাতা কলম নিয়ে, এই যে দেখো, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, নাও থাকলে দেন, টু নাইট থাকলে দ্যাট নাইট। এভাবে পরিবর্তন করতে হবে। নিকটবর্তী শব্দের সাথে দেখো আরো, টুডে থাকলে দ্যাট ডে, হেন্স থাকলে দেন্স, হিথার থাকলে টিথার, উইক নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা ফলোইং ডে। এই জিনিসটা আমাদের জানা থাকা লাগবে, এই জিনিসটা আমাদের জানা থাকা লাগবে। সবাই হচ্ছে এই জিনিসগুলা তড়িঘড়ি করার কোনো দরকার নাই, আস্তে ধীরে এই জিনিসগুলা আমরা খাতার মধ্যে লিখে ফেলবো, আমরা খাতার মধ্যে লিখে ফেলবো, আমরা এই জিনিসগুলা আস্তে ধীরে খাতার মধ্যে লিখে ফেলবো। সবাই আস্তে ধীরে আমরা এই জিনিসগুলো একটু খাতার মধ্যে লিখে ফেলি। ওকে, সবাই একটু খাতার মধ্যে লিখে ফেলি। ওকে, এই জিনিসগুলো লেখা হয়ে গেলে তো চলো আমরা হচ্ছে একদম নিয়মে চলে যাব, একদম একটা একটা করে নিয়মে চলে যাব। ঠিক আছে, তোমাদের সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে যে ইনডাইরেক্ট ন্যারেশন করার পর সেন্টেন্স কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওইটাকে আমরা ইনডিরেক্ট করতেছি, ওইটা কিন্তু অ্যাসার্টিভ
করে নিতে হবে, হ্যাঁ অ্যাসার্টিভ হয়ে যাবে, ওটা কিন্তু ইন্টারগেটিভ আর থাকতেছে না। বা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, ওইটাকে আমরা কিন্তু হচ্ছে ইনডাইরেক্ট করার পর সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, সো আমাদের ওই জিনিসটা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কি স্ট্রাকচার কিরকম হবে, আমাদের স্ট্রাকচারটা হবে এই রকম। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম। সেটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকুক, সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকুক, সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকুক অথবা অপটেটিভ সেন্টেন্স থাকুক, সেই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। যখন আমরা ন্যারেশন করব, ন্যারেশন ইনডিরেক্ট করব, তখন এই জিনিসটা আমাদের করে ফেলতে হবে। ওকে, এই জিনিসটা করে ফেলতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের যে অ্যাসার্টিভেই আমরা রূপান্তর করি। তাহলে চলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে করতে হয় সবাই একটু খেয়াল করো, সবাই এই নিয়মটা খেয়াল করো, এটা সারা জীবনের নিয়ম। এবং তোমাদেরকে একটা মজার ঘটনা বলি, আমি হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। হ্যাঁ, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। ওই চাকরির ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছিল যে ডিরেক্ট ন্যারেশনে যদি সেট টু থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি সেট টু থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা কি করতে হবে। তাহলে বুঝো এই জিনিসটা কোথায় গিয়ে কাজে লাগতেছে। হ্যাঁ, ধরো তুমি বিসিএস এর পরীক্ষা দিছো, তোমার হচ্ছে প্রশ্ন দিছে, প্রশ্ন ভাইবা বোর্ডে এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, সো অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে সেট টু যদি থাকে, যদি সেট টু থাকে, তাহলে সেইটাকে পরিবর্তন করে কি করতে হবে, টোল্ড বসাইতে হবে। সেটাকে পরিবর্তন করে কি করতে হবে, টোল্ড বসাইতে হবে। এবং কমা উঠায় গিয়ে আমার কি বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে। কমা উঠায় গিয়ে আমার কি বসাইতে হবে, দ্যাট বসাইতে হবে। ওকে, দ্যাট বসাইতে হবে। এরপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এই নিয়মেই আসবে। তাহলে স্ট্রাকচারটা কি খেয়াল করি আমরা সবাই একটু স্ট্রাকচারটা খেয়াল করি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সেইট টুকে কি করব, টোল্ড দিব, সেইট টুকে টোল্ড বানায় ফেলবো, তারপরে কমার জায়গায় দ্যাট বসাবো, তারপরে যে সাবজেক্টটা আসে সেটা এই সাবজেক্ট অনুযায়ী বসায় দিব, তারপরে ভার্ব বসাবো অবশ্যই পাস্টে, হ্যাঁ, তারপর অবজেক্ট বসাবো কি সেকেন্ড পারসন অনুযায়ী, দেন এক্সটেনশন বসাবো। ওকে, সো এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। সবাই বুঝছি কিনা একটু বলি, সবাই বুঝছি কিনা একটু একটু বলো, বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা এই জিনিসটা বুঝছো কিনা। আর এই জিনিসটা মনে থাকবে কিনা যে সেট টু থাকলেই, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু থাকলেই সেটাকে আমরা টোল্ড বানায় দিব। ওকে, তাহলে দেখো খেয়াল করে দেখো, এখানে আছে as রহিম said to করিম I am ill today। খেয়াল করে দেখো, as টা as এর জায়গায় থাকবে, as এর কোনো চেঞ্জ হবে না, যেহেতু as দেওয়া আছে এখানে। as রহিম লিখলাম, said to এর জায়গায় কি লিখলাম, told লিখলাম, তারপরে told করিম, তারপরে কি দিলাম, কমার জায়গায় কি দিলাম, দ্যাট দিলাম। এই জিনিসটা সবাই একটু ভুল করে, সবাই এই জিনিসটা ভুল করে। অনেকে কি করে, অনেকে লিখে হচ্ছে রহিম টোল্ড দ্যাট করিম, এইভাবে লিখে। হ্যাঁ, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল। আমার কি কমার জায়গা, কমা কোথায় আছে, করিমের পরে আছে, তাহলে কমার জায়গায় আমি কি বসাবো, দ্যাট বসাবো। ঠিক আছে, এখন কি বলছিলাম, ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী হবে, ফার্স্ট পারসন থাকলে কি অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হবে। সাবজেক্ট হচ্ছে রহিম, তাহলে রহিম হচ্ছে হি, তাহলে হি দ্বারা তো বোঝা যাচ্ছে না রহিম না করিম, তাহলে এখানে হি এর পাশে আর দিয়ে দিতে হবে, হি এর পাশে আর দিয়ে দিতে হবে। এই এম আছে, এম কে পাস্ট করলে কি হয়ে যাবে, ওয়াজ। ইল, টুডে কে কি লিখবো, দ্যাট ডে লিখবো, টুডে কে কি লিখবো, দ্যাট ডে লিখবো। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করতে হইলো, কিভাবে করলাম, সবাই কি এই জিনিসটা বুঝছি কিনা, আমরা সবাইকে আমরা এই জিনিসটা বুঝছি কিনা, সবাইকে আমরা এই জিনিসটা বুঝছি কিনা।
যদি বুঝে থাকি তাহলে সবাইকে একটা টাস্ক দেই সিটি as the wind was blowing I said to my mother, comma, winter is coming. এইটাকে ন্যারেশন করো তো দেখি। সবাই কমেন্টে জানাই আমরা এটা। সবাই আমরা কমেন্টে জানাই। সবাই কমেন্টে জানাই দিই। সবাই কমেন্টে জানাই এটার ন্যারেশন কি, এটার ন্যারেশনটা। প্রান্ত রয়, আচ্ছা সাকিবুল ইসলাম শাওন বলতেছে as the wind blowing I told my mother that winter was going. As the wind was blowing I told my mother that winter was coming. হ্যাঁ, আচ্ছা সাকিবুল ইসলাম শাওন দিছে হচ্ছে গোয়িং, কারণ ও পড়ছে হচ্ছে যে কাম থাকলে গো হয়, ঠিক না? কাম থাকলে গো হয়। এখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াসকে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াস করে দিছি আমরা, কাম কিন্তু নাই। এখানে হচ্ছে কামিংটা নিকটবর্তী অর্থে প্রকাশ পায়, মানে নিকটবর্তী অর্থে প্রকাশ পাইছে, বাট কাম তো নাই। হ্যাঁ, তুমি হচ্ছে উইন্টার ইজ কামিং ই দিবা। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো, যারা পারো নাই, এই যে দেখো আমাদের ইনভার্টেড কমার বাহিরে এই যে অ্যাজ দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং, এটা হচ্ছে ফাউ জিনিস, এটা যেভাবে আছে সেইভাবেই বসাই দিব। আই টোল্ড মাই মাদার দ্যাট উইন্টার ওয়াজ কামিং। ঠিক আছে, ওকে ওকে, সো এটা হয়ে গেল। তাহলে প্র্যাকটিস করে ফেলি, সবাই একটু প্র্যাকটিস করে ফেলি, সবাই একটু প্র্যাকটিস গুলো একটু খাতায় উঠায় ফেলাই, সবাই একটু প্র্যাকটিস করি, সবাই এই প্র্যাকটিস গুলো একটু খাতায় উঠায় ফেলাই, উঠিয়ে এগুলোর উত্তর করার চেষ্টা করি।
ওকে, মুভিং অন, আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হলে আমাদের দুইটা নিয়ম মনে রাখতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। কেউ কি বলতে পারবা ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের কি কি? একটা হচ্ছে WH, ঠিক আছে, একটা হচ্ছে WH, আর একটা হচ্ছে ইয়েস নো। এটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। ইয়েস কামিংই হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে WH আর একটা হচ্ছে ইয়েস নো। ওকে, তো রুল নাম্বার 1 এ আমরা দেখি, রুল নাম্বার 1 এ আমরা দেখি তাহলে ইয়েস নো কোশ্চেনটা কি দিয়ে শুরু হবে? ইয়েস নো কোশ্চেনটা কি দিয়ে শুরু হয়? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক না? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। সবাই একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হইলে কি করব? সেইড টু এর পরিবর্তে কি করব? সেইড টু এর পরিবর্তে কি বসাবো? আস্কড বসাবো। সেইড টু এর পরিবর্তে কি বসাবো? আস্কড বসাবো। আর কমার পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো। ওয়েদারটা দরকার নেই, ইফ বসাবো। কমার পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো। কমার পরিবর্তে কি বসাবো? কমার পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো। কমার পরিবর্তে কি বসাবো? ইফ বসাবো। আর বাকি সব নিয়ম কিন্তু আগের মতোই থাকবে। নিয়ম চেঞ্জ হয়েছে কোনটুক? ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সেইড টু এর জায়গায় আস্কড হয়েছে, আর কমার পরিবর্তে ইফ বসছে। কমার পরিবর্তে কি বসছে? ইফ বসছে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখি, স্ট্রাকচারে দেখে ফেলি। সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এর পরিবর্তে কি বসবে? সেইড টু এর পরিবর্তে কি বসবে? আস্কড বসবে। অবজেক্ট যদি থাকে তাহলে তো বসলোই। কমা উঠে গিয়ে কি বসাবো? ইফ বসাবো। ওয়েদারের দরকার নাই। তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর এক্সটেনশন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর এক্সটেনশন। এই হচ্ছে স্ট্রাকচার, এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে এক্সাম্পল দেখে ফেলি, এক্সাম্পল দেখে ফেলি। He said to Rahim, he said to Rahim, will you help me? খেয়াল করে দেখো, WH দিয়ে শুরু হয়েছে না অক্সিলারি দিয়ে শুরু হয়েছে? অবশ্যই অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। তাহলে said to এর জায়গায় কি বসাইলাম? asked বসাইলাম। he asked Rahim। কমার জায়গায় কি বসাইলাম? if বসাইলাম। এখানে হি কে? হি অবশ্যই সাবজেক্ট, কারণ কি? নাকি সাবজেক্ট না, সরি, এই হি অবশ্যই কি? এই ইউ অবশ্যই কি? অবজেক্টকে নির্দেশ করতেছে। এই ইউ অবশ্যই কাকে নির্দেশ করতেছে? অবজেক্টকে নির্দেশ করতেছে। তাহলে এই হি কে? রহিম। উইল থাকলে কি বসাবো? উড বসাবো। আর বাকি যা আছে এখানে দেখো, মি কাকে নির্দেশ করতেছে? সাবজেক্টকে নির্দেশ করতেছে। মি কাকে নির্দেশ করতেছে? সাবজেক্টকে নির্দেশ করতেছে, কারণ এটা ফার্স্ট পারসন, এখানে এটা ফার্স্ট পারসন, ঠিক আছে? এখন একটা কোশ্চেন সবাই করতে পারো যে ভাইয়া এখানে ইফ বসলো, ঠিক আছে, কমার পরিবর্তে ইফ বসলো, উডটা আগে আসলো না কেন? উডটা আগে আসলো না কেন? কারণ আমরা প্রথমেই তোমাদেরকে বলছি যে যেই সেন্টেন্সই থাকুক না কেন সেটাকে ইনডিরেক্ট করতে হইলে আমার সেটাকে অ্যাসার্টিভ করতে হবে। আর অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক না? তাহলে সাবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH দিয়ে শুরু হয়েছে, WH দিয়ে শুরু হয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই জিনিসটা বুঝছো কিনা সবাই? আচ্ছা, সেইড থাকলেও তো টোল্ড হবে। সেইড টু থাকলে টোল্ড, খেয়াল করো দেখো, সেইড টু থাকলে টোল্ড, সেইড টু থাকলে কি হবে? টোল্ড হবে। আর যদি সেইড থাকে তাহলে আমরা সেইড দ্যাটই দিব। সেইড থাকলে সেইডই দিব, সেইড থাকলে আমরা সেইডই দিব, টোল্ড দেওয়ার দরকার নেই। টোল্ডটা হচ্ছে টোল্ড টু আমরা কিন্তু ওই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি। শুধু সেইড টু থাকলে টোল্ড, সেইড টু থাকলে টোল্ড। ওকে, শুধু সেইড থাকলে টোল্ড দেওয়ার দরকার নেই। শুধু সেইড থাকলে সেইড অথবা রিপ্লাইড। ওকে, রিপ্লাইড, এরকম। ইন্টারোগেটিভের নিয়মটা বুঝছি কিনা সবাই? সবাই ইন্টারোগেটিভের নিয়মটা বুঝছি কিনা? ওকে, রুল নাম্বার 2, যদি WH ওয়ার্ড দিয়ে থাকে,
রুল নাম্বার 2, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে সেট টু থাকলে তো আমরা আগের নিয়মে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স সেট টু থাকলে আস্ট হবে, তবে এখানে কমা উঠে গিয়ে কোনো কিছু বসবে না, ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে। কমা উঠে গিয়া কমাটা উঠে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, কমাটা উঠে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। ওকে, কমা উঠে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট থাকবে, সেট টু কে কি করব, আস্ক করব, অবজেক্ট বসাবো, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ড দিব, ডাব্লিউএইচ ওয়ার্ড দিব, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, এই হচ্ছে স্ট্রাকচার। আগের স্ট্রাকচারের সাথে জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে ইফ ছিল, হ্যাঁ এই ইফটা আর হবে না, কারণ ডাব্লিউএইচ আছে, কারণ ডাব্লিউএইচ আছে। এই এক্সাম্পল দেখি, বারবার এস চলে আসছে। হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। খেয়াল করো, ইউ কারে বোঝাচ্ছে, অবজেক্টকে বোঝাবে। হ্যাঁ, তাহলে সেট টু এর জায়গায় আমরা কি বসাই দিলাম, আস্কড বসাই দিলাম, ওয়্যার এর জায়গায় ওয়্যার বসাই দিলাম, যেহেতু মি কে করতেছে এটা হচ্ছে সাবজেক্ট, এই জন্য এটা হয়ে গেল আই, এই জন্য এটা হয়ে গেল আই। তারপরে আই যেহেতু আর এর পাস্ট ফর্ম, আই এর সাথে ওয়াজ, আই ওয়াজ গোয়িং, I was going. ওকে, এক্সাম্পলটা ক্লিয়ার সবাই? সবাই এক্সাম্পলটা ক্লিয়ার? সবাই এক্সাম্পলটা ক্লিয়ার? একদম বেসিকটা ক্লিয়ার? সবাই বেসিকটা ক্লিয়ার? সবাই বেসিকটা ক্লিয়ার? সবাই বেসিকটা ক্লিয়ার? I asked him if, ইউ কারে বুঝাইছে, হি, if he, উইল থাকলে কি would, if he would go to college, today থাকলে কি that day, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। ওকে, ওকে, তোমরা সবাই 4 নাম্বারটা করো তো দেখি, 4 নাম্বারটা করে কমেন্টে জানাও তো দেখি, 4 নাম্বারটা করে কমেন্টে জানাও।
আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করছো, অনেকেই রিপ্লাই দিছো, 5 নাম্বারটাও করে দিছো। দ্য ম্যান আস্কড মি হু আই ওয়্যার, আই ওয়্যার কেন হলো এখানে, হু আই ওয়াজ হবে, ঠিক আছে। মাদার আস্কড মি ইফ আই কুড ড্র এ পিকচার অফ আ ট্রি। হাজি বাহাউদ্দিন লিখছো হচ্ছে মাদার আস্কড মি ইফ আই কুড ড্র এ পিকচার অফ ট্রি, ভেরি গুড। টিচার আস্কড মি ইফ আই হ্যাড লার্নড, if I had learned my lesson, হ্যাঁ his lesson তো না, your দ্বারা তো মি কে বুঝাচ্ছে, ইউ দ্বারাও মি কে, your দ্বারাও মি কে বুঝাচ্ছে, ঠিক আছে। সো এখানে his learned lesson হবে না, my lesson হবে, ওকে। আচ্ছা, একটা জিনিস বলি, প্রীতম রয়কে একটু বলি, অ্যাডমিশনে এটা তোমার কাজে লাগবে। There is a big difference between learned and learned, ঠিক আছে। এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, অনেক বড় একটা ডিফারেন্স আছে। যদি আমরা কি এটা হচ্ছে রেগুলার ইরেগুলারের মধ্যে সবাই এক একজন এক একটা বলি, বাট এর মধ্যে একটা ডিফারেন্স আছে। লার্নড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট বা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। লার্নড পাস্ট বা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। এটা হচ্ছে লার্নড পাস্ট পার্টিসিপল। আর যখন লার্নড হয়ে গেছে, লার্নড ইডি যুক্ত হয়ে গেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, ঠিক আছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। সো প্রেজেন্ট পার্টিসিপল এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। তোমরা যদি অ্যাডমিশনের ক্ষেত্রে ইয়া করো, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। সো এটার অর্থ হচ্ছে জ্ঞানী। লার্নড মানে শিখলাম, লার্নড মানে শিখলাম। আর যখন এটা লার্নেড হয়ে গেছে, ইডি যুক্ত হয়ে গেছে, তখন এটার পাস্ট পার্টিসিপল নাই, এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। এটার অর্থ হচ্ছে জ্ঞানী লোক, হ্যাঁ। সো এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, ওকে। ওকে, সবাই বুঝছি। চলে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো, সেট টু এর পরিবর্তে কি বসাবো, সেট টু এর পরিবর্তে কি বসাবো? আদেশ বুঝালে অর্ডারড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, সৈন্যদের আদেশ বুঝালে কমান্ডেড, সৈন্যদের আদেশ বুঝালে কমান্ডেড, আর কিছু না বুঝালে টোল্ড। এই যে দেখো, টোল্ড, কিছু না বুঝালে টোল্ড বসবে। নিষেধ বুঝালে ফরবেড, নিষেধ বুঝালে ফরবেড অথবা নট টু, দুই ভাবেই করে দেখাবো তোমাদেরকে। কমা উঠে কি বসবে? কমা উঠে কি বসবে? টু বসবে। কমা উঠে কি বসবে? টু বসবে। সবকিছুর ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা উঠে কি বসবে? কমা উঠে কি বসবে? টু বসবে। কমা উঠে কি বসবে? টু বসবে। কমা উঠে কি টু বসবে, ঠিক আছে। সবাই এটা একটু লিখি, সবাই এটা একটু লিখি, ওকে, সবাই এটা একটু লিখি। মারুফ আহমেদ অভি ওয়াচিং দেখতেছো, মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেরিতে আসছো, মনোযোগ দিয়ে ক্লাস করো। এক্সাম্পলে চলে যাই। হি said to the boy, he said to the boy, always speak the truth। তাহলে said to এর জায়গায় কি হবে? সত্য কথা বলো, এটা উপদেশ, ঠিক না? said to এর জায়গায় কি বসাইলো? advised, advised the boy। কমার জায়গায় কি বসবে? টু বসবে। কমার জায়গায় কি বসবে? টু বসবে। কমার জায়গায় কি বসবে? টু বসবে, হ্যাঁ। to speak the truth always, এক্সটেনশন শেষে, এক্সটেনশন শেষে।
সবাই ক্লিয়ার? ইম্পারেটিভ সবাই ক্লিয়ার? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ কাইন্ডলি থাকে সেগুলা সেগুলা উঠে যাবে, সেই ক্ষেত্রে কি হবে? রিকোয়েস্টেড, ঠিক আছে? ওকে, বাক্যটি নেগেটিভ হলে কমা উঠে নট টু বসানো যাবে এবং ডু নট উঠে যাবে, ঠিক আছে? নট টু বসানো যাবে, ডু নট উঠে যাবে। ওকে, তাহলে এটার একটা এক্সাম্পল দেখি। ধরো এখানে আছে হি said to me don't tell a lie, এরকম, ঠিক আছে? তো এটারে কি করব? হি তো দিলাম, ডোন্ট টেল এ লাই, তাহলে হচ্ছে আমরা এটা দুই ভাবে করতে পারি, ফরবেড করতে পারি। হি ফরবেড মি, সে আমাকে নিষেধ করলো টু, কমার পরিবর্তে টু, টেল আ লাই, এইটা। অথবা তুমি এখানে দিতে পারো হি told me to না, কারণ এখানে নট আছে। told me not to tell a lie, he told me not to tell a lie। ওকে, সো এই দুইটাই কারেক্ট। ফরবেড দিলে এখানে ইম্পারেটিভটাকে নট বসানো লাগবে না, আর আমি যদি ফরবেড না দিয়ে টোল্ড দেই তাহলে নট টু, এভাবে ডু নটটা উঠে যায়। সো এই নিয়মটা ওকে। সো নোট 4, এটা কি বুঝছো কিনা সবাই বুঝছো কিনা? এটা কি সবাই বুঝছো কিনা? এই জিনিসটা সবাই বুঝছো কিনা? এবার আসবো লেট। এই লেট দিয়ে সাধারণত অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। সো যারা অ্যাডমিশনের আসো তারা মনোযোগ দাও, তারা এখন আরো বেশি মনোযোগ দাও। এতক্ষণ যদি মনোযোগ দিয়ে থাকো তাহলে এখন আরো বেশি মনোযোগ দাও। লেটাস দ্বারা বাক্য শুরু হলে, লেট আস, লেট মি, এরকম লেটাস দ্বারা বাক্য শুরু হলে, লেট আস দ্বারা বাক্য শুরু হলে পরিবর্তন হলে সেড টু এর জায়গায় কি বলবো আমরা? প্রপোজড অথবা রিকোয়েস্টেড বসাবো। কমা উঠে গিয়ে আমরা কি বসাবো? দ্যাট বসাবো। হ্যাঁ, দ্যাট বসাবো। তারপরে উই অথবা দে, তারপরে শুড, তারপরে এখানে একটা জিনিস মিসিং আছে, ভার্ব। ওকে, তারপরে অবজেক্ট। সবাই এটাতে একটু মনোযোগ দেই। লেট আস দ্বারা শুরু হলে প্রপোজড অথবা সাজেস্টেড, কমা উঠায় গিয়ে দ্যাট বসাবো, তারপরে উই অথবা দে, তারপরে শুড, তারপরে ভার্ব। স্ট্রাকচারটা দেখি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে প্রপোজড অথবা সাজেস্টেড, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবো, কমার জায়গায় কি বসাবো?
দ্যাট বসাবো, উই অথবা দে বসাবো, দেন শুড, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হ্যাঁ, ভার্ব তারপরে অবজেক্ট। এক্সাম্পল দেখো, he said them let's play cricket. ওকে, লেটস প্লে ক্রিকেট। তাহলে এখানে কি হবে দেখো, সেইড এর জায়গায় কি বসাইলাম আমি, প্রপোজড বসাইলাম, কমার জায়গায় কি বসাইলাম, দ্যাট বসাইলাম, উই বসাইলাম, শুধু উই বসাইলাম, দে বাদ দিয়ে দিলাম, উই শুড প্লে ক্রিকেট। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। ওকে, এখানে দেখি তো, লেটাস না, এটা লেটস হবে, লেটস দ্বারা শুরু হইলে। ওকে, রুল নাম্বার 3, অবজেক্টিভ থাকলে লেটের পরে অবজেক্টিভ কি থাকতে পারে, মি থাকতে পারে, আস থাকতে পারে, ওকে, দেম থাকতে পারে, ঠিক আছে, হার থাকতে পারে, হিম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। অবজেক্টিভ দিয়ে শুরু হলে সেড টু এর পরিবর্তে উইশড অথবা রিকোয়েস্টেড, ওকে। কমার পরিবর্তে কি, কমার পরিবর্তে দ্যাট বসবে, লেটের পরের অবজেক্টিভ বসবে, তারপরে লেটের পরের অবজেক্টিভ বসবে, তারপরে মাইট, একটু আগে ছিল শুড, এখন হচ্ছে মাইট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, আবার একটু বলতেছি, সেই যদি লেটের পরে অবজেক্টিভ যেমন মি, আস, দেম, হার, হিম এই জিনিসগুলা থাকে, তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি দিব, উইশড অথবা রিকোয়েস্টেড দিব। কমার পরিবর্তে দ্যাট বসাবো, লেট এর পরে যে অবজেক্টটা থাকবে, ধরো এরকম মি আছে, তাহলে মিটা বসবে এখানে, তারপরে মাইট বসবে, তারপরে ভার্ব বসবে। ওকে, তারপরে ভার্ব বসবে। যেমন হি সেড টু মি, দেখো লেট মি গো দেয়ার, তাহলে হি সেড টু এর জায়গায় কি বসবে, রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড, টু মি আছে, রিকোয়েস্টেড মি দিতে পারি এখানে, মি দ্যাট, এইটা ভুল আছে, হি রিকোয়েস্টেড দ্যাট, আচ্ছা হি রিকোয়েস্টেড দ্যাট আই, কারণ এই যে এটা মি আছে, এখান থেকে আই মাইট গো দেয়ার, ঠিক আছে, আই মাইট গো দেয়ার। ওকে, হি রিকোয়েস্টেড দ্যাট আই মাইট গো দেয়ার। ওকে, সবাই ক্লিয়ার, সবাই এই জিনিসটা ক্লিয়ার? মাহফুজা মিমি আসছে, সালাম জানাইছো ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করো, সালাম কালাম পরে, আগে ক্লাস করো মনোযোগ দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্স একটু প্র্যাকটিস করি। টিচার সেড টু দ্য স্টুডেন্টস স্টপ রাইটিং, তাহলে টিচার অ্যাডভাইজ দ্য স্টুডেন্টস টু স্টপ রাইটিং, ঠিক না? ওকে, এগুলো একটু প্র্যাকটিস করবা নিয়ম অনুযায়ী, ঠিক আছে? প্র্যাকটিসে রাখবা, এগুলা প্র্যাকটিসে রাখবা। নোট নাম্বার 1, হ্যাপি দিয়ে শুরু হলে উইশড বসে, আর বাক্য সার দিয়ে শুরু হলে বাক্যের শুরুতে অ্যাড্রেসিং অ্যাজ স্যার বসে। হ্যাঁ,
আর স্যার শব্দটি উঠে যায়, কারণ হচ্ছে স্যার বলছে তাই অ্যাড্রেসিং এস স্যার বসতেছে। ওকে, এই নিয়ম দুটো একটু লিখে রাখো, বুঝানোর কিছু নাই, মুখস্থ। ওকে, এখন বাক্য চেনার উপায়, এত কিছু বলার পরে এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে বাক্য চেনার উপায়, যে তোমরা কিভাবে বুঝবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? কোশ্চেন মার্ক থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন সাইন থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা শব্দগুলো চিনবো, সেন্টেন্সগুলো চিনবো। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে চিনবো। ওকে, এখন আসো প্যাসেজ ন্যারেশন করি। সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এখন প্যাসেজ ন্যারেশন করব, প্যাসেজ ন্যারেশন করব। সবাই সবাই মনোযোগ দিই। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? প্যাসেজ ন্যারেশন করব। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? প্যাসেজ ন্যারেশন করব। মোটামুটি নিয়ম যা শিখার শিখে ফেলছি, এখন প্যাসেজ ন্যারেশন করব। মোটামুটি নিয়ম যা শিখার শিখে ফেলছি, এখন প্যাসেজ ন্যারেশন করব। সবাই রেডি কিনা? তোমার কমেন্ট দেখবো, তোমার কমেন্ট তো রিপ্লাইও দিয়ে আসছি। স্যার আবার একটু বলেন, ক্লাসটা রিমাইন্ড করে দেখে আসবা। কমেন্ট করছে, লেট মি কাম ইন, হি সেইড। হি সেইড আগে থাক আর পরে থাক, এটার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। আমাদের নিয়ম কি? লেটের পরে অবজেক্টিভ আছে, ঠিক না? হি 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 লেট মি থাকলে কি হবে? প্রপোজড। হি প্রপোজড, proposed that, me আছে that, I should go in। সবাই রেডি কিনা একটু বলেন? সবাই রেডি কিনা? প্যাসেজ ন্যারেশন করতেছি। খেয়াল করেন, প্যাসেজ ন্যারেশন করার তোমরা এ যাবৎকালে যত নিয়ম পড়ছো, যত বই পড়ছো, সব ফালতু নিয়ম, সব হচ্ছে ফেক নিয়ম। তোমার প্যাসেজ ন্যারেশন করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে পুরো প্যাসেজটা পড়া। পুরো প্যাসেজটা আমরা পড়তেছি,
পুরো প্যাসেজটা প্রথমে পড়বো, অ্যাপ্রোচটা খেয়াল করো। দেখো, প্যাসেজ ন্যারেশনের কোনো নিয়ম নাই, ন্যারেশনের নিয়ম আছে, ন্যারেশনের নিয়মগুলো আমরা প্যাসেজ আকারে লিখবো, প্যাসেজ ন্যারেশনের কোনো নিয়ম নাই। As we shook our hands, এই যে একটা এক্সাম্পল দিছিলাম না, এটা সেন্টেন্সের বাইরে, এটার সাথে আমার ন্যারেশনের কোনো সংযোগ নেই। She said, follow my example. Never eat more than one thing for luncheon. I said, I will do better than that. I will eat nothing for dinner tonight. Jumping into a cab, আচ্ছা এখানে একটা ইনভার্টেড কমা আছে। Jumping into a cab, she said to me, humorist. ওকে, এখন পুরো প্যাসেজটা পড়লাম। প্যাসেজটা পড়ার আমার মেইন উদ্দেশ্য হচ্ছে কে বলতেছে, কাকে বলতেছে, এই জিনিসটা বের করা। তো প্রথমেই দেখলাম যে সে বলতেছে আমাকে, সে বলতেছে আমাকে। তাহলে আমরা কি করব? নর্মাল নিয়মে, এইটা তো জানি আমরা, as we shook our hands, এইটুক যা আছে তাই থাকবে, এটুকে কোনো চেঞ্জ হবে না। she, follow my example আছে না, ইম্পারেটিভ সেন্টেন্স, কি হবে? she, আমরা হচ্ছে কি ফলো মাই এক্সাম্পল হিসেবে কি বলতেছে, তুমি কি বুঝতেছো? উপদেশ, আদেশ, অনুরোধ। ওকে, তুমি যেটা বুঝতেছো, তোমার কাছে যদি মনে হয় যে না ফলো মাই এক্সাম্পলে তোমার কাছে মনে হচ্ছে যেটা অনুরোধ করতেছে, তাহলে তুমি রিকোয়েস্টেড দাও, কোনো সমস্যা নাই। তবে আমি এখানে দিব she told me to follow her example. Follow her example. এই যে এখানে আছে কি দেখো, নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন। এই কথাটা কে বলছে? এই সে বলছে না? তাহলে নেভার দিয়ে শুরু হয়েছে, নেভার তো আর কোনো ইয়া না, এটা হচ্ছে নেভার ইট, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিদর্শন। ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, তাহলে এখানে কি আরেকটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতেছে, তাহলে সেখানে উপদেশ দিতেছে, অ্যাডভাইস করতেছে। হ্যাঁ, অ্যাডভাইস করতেছে যে she advised, also advised, she also advised to never eat more than one thing for luncheon. ওকে, এখানে কি আছে? যেহেতু সে এতগুলো কথা বলছে, এটার বিপরীতে কি লিখবো? I said আছে না, আমি দিব কি I replied that, said এর জায়গায় দিব I replied that, I would do better than that, হইল। এখন রিপ্লাইড এর পরে আরেকটা কথা বলছে, and added that, কি অ্যাড করছি? আরেকটা সেন্টেন্স আসছে, যেহেতু I would eat nothing for dinner that night. ঠিক আছে? জাম্পিং ইনটু আ গ্যাপ, এটার সাথে ন্যারেশনের কোনো সম্পর্ক নাই। she told me হিউমারিস্ট বলছে, সে আমাকে হিউমারিস্ট বলছে। she told me that I was a humorist. ওকে, সো প্যাসেজের ন্যারেশনটা তুমি হচ্ছে জাস্ট লিংক করবা, লিংক করাটা বুঝতে হবে যে কিভাবে লিংক করতেছি, কিভাবে লিংক হচ্ছে, একটার সাথে একটা কিভাবে লিংক হচ্ছে। ওকে, এই জিনিসটা বোঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্যাসেজ ন্যারেশনের আলাদা কোনো নিয়ম নাই। হ্যাঁ, প্যাসেজ ন্যারেশন আলাদা কোনো নিয়ম নাই যে না এটার পরে এটা হবে, এরকম কোনো নিয়ম নাই। মূলত ন্যারেশনের নিয়মটাই হচ্ছে প্যাসেজে আমরা দিতে হবে। সো এই জিনিসটা, প্যাসেজ ন্যারেশনটা কিভাবে করব, এই জিনিসটা কি বুঝাইতে পারছি? 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 প্যাসেজ ন্যারেশনটা কি বুঝাইতে পারছি?
ওকে, তো এই শীটটা দিয়ে দিব তোমাদেরকে। এখানে একটা এক্সাম্পল আছে, তোমরা এই এক্সাম্পলটা প্র্যাকটিস করবা নিজে নিজে। এখানে অ্যান্সারও দেওয়া আছে। আমি তোমাদেরকে বলবো যে তুমি আগে নিজে ট্রাই করবা, নিজে ট্রাই করবা, তারপরে হচ্ছে অ্যান্সারটা দেখবা। আমরা চলে যাব এখন ভয়েসে। আমরা চলে যাব এখন ভয়েসে। ওকে, আমরা এখন ভয়েসে চলে যাব। আমরা এখন ভয়েসে চলে যাব। শোনো, ন্যারেশন তুমি যদি পারতে চাও, ন্যারেশনে যদি তুমি প্রো হইতে চাও, তাহলে তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। হ্যাঁ, আমি একটা কথাই বলি তোমাদেরকে, যে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করো। তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে ইংলিশটা কিন্তু তোমার আয়ত্তে আসবে না। ইংলিশটা তোমার আয়ত্তে আসবে না, এবং ইংলিশটা তোমার কাছে হচ্ছে একটা মেয়ারলি, একটা হচ্ছে নাইট মেয়ার হয়ে পরিণত হবে। ওকে, সো তুমি বেশি বেশি প্র্যাকটিস করলেই তুমি এটা পারবা। যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি দেখবা যে হচ্ছে তোমার ইংলিশের প্রতি আরো ইমপ্রুভমেন্ট হচ্ছে, তুমি নিজেই বুঝতে পারবা। ওকে ওকে, একজন কমেন্ট, দুইজন কমেন্ট, তিনজন কমেন্ট, দুইজন, তিনজন। ভয়েসটা খুবই সহজ, ন্যারেশনের মতো এত কঠিন কিছু না। হ্যাঁ, ভয়েসটা খুবই সহজ। ভয়েস আমরা জানি দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ, এটা আমরা সবাই জানি। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্টটা কি সক্রিয়, সাবজেক্টটা হচ্ছে সক্রিয়, ঠিক আছে, এই জন্য অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভের স্ট্রাকচারটা একটু খেয়াল করি, সবাই একটু অ্যাক্টিভের স্ট্রাকচারটা 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 খেয়াল করি। হ্যাঁ, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এইভাবে থাকে। যেমন আই ডু, যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্যাসিভের স্ট্রাকচারটা কি? প্যাসিভে সাবজেক্ট নিষ্ক্রিয়, প্যাসিভে সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে নিষ্ক্রিয়, কিন্তু অবজেক্ট সক্রিয় থাকবে, অবজেক্ট সক্রিয় থাকবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটু আগে যে স্ট্রাকচারটা ছিল অবজেক্ট, সেই অবজেক্টটা এখানে চলে আসতেছে, সেই অবজেক্টটা এখানে চলে আসতেছে। অবজেক্টের পরে একটা অক্সিলারি বি ভার্ব চলে আসবে, একটা বি ভার্ব চলে আসবে, তারপরে ভার্বের 3 পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, তারপরে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। সো দুইটা জিনিস যদি প্যারালালি রাখতে চাই, দুইটা জিনিস যদি প্যারালালি রাখতে চাই, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টটা চলে আসবে আগে, তারপরে একটা অক্সিলারি ভার্ব বসবে। যেই জিনিসগুলো নিউ আনতেছি সেই জিনিসগুলোরে হচ্ছে বক্স আকারে দিচ্ছি, প্লাস ভার্বের 3, প্লাস ভার্বের 3, প্লাস ভার্বের 3, প্লাস প্রিপোজিশন, এক্সট্রা প্রিপোজিশন, প্লাস সাবজেক্ট। তাহলে এখানে যেটা দেখতেছি, শুধু অবজেক্ট আর সাবজেক্ট দুইটা হচ্ছে কি ইন্টারচেঞ্জ হচ্ছে, বাট মাঝখানে যে তিনটা জিনিস এগুলো নতুন করে আসতেছে, নতুন করে আসতেছে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। হ্যাঁ, যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন নর্মাল সেন্টেন্সগুলোতে এই যে আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এগুলো তোমরা সবাই পারো, এগুলা সবাই পারে, এগুলা পরীক্ষায় আসে না।
এগুলো পরীক্ষা আসে না, এগুলো একদম বেসিক নিয়ম, এই বেসিক তোমাদের জানার দরকার নাই। এই বেসিক তুমি হচ্ছে জাস্ট এই স্ট্রাকচারটা দেখলেই, আমি এই স্ট্রাকচারটা দেখে হাজার হাজার সেন্টেন্স তোমাদেরকে পড়াইতে পারি, কিন্তু এইগুলো তোমাদের এখন আর তেমন বেশি কাজে আসবে না। যেই জিনিসগুলো তোমাদের দরকার সেই জিনিসগুলো আমি আজকে তোমাদেরকে পড়াবো। যেমন ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ, যেমন ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু হয় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়ম কি একটু খেয়াল করো। দেখো, ধরো সেন্টেন্সটা শুরু হয়েছে ক্লোজ দ্য ডোর, সেন্টেন্সটা শুরু হয়েছে ক্লোজ দ্য ডোর, এইটাকে আমরা কিভাবে করব? স্ট্রাকচার হচ্ছে লেট আগে আনতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম আনতে হবে, তারপরে বি ভার্ব, তারপরে ভার্বের থ্রি, বি ভার্ব তারপরে ভার্বের থ্রি। তাহলে এখানে দেখো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, তাহলে ক্লোজ দ্য ডোর এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে ইউ ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে লেট, এই যে লেট তারপরে অবজেক্ট দ্য ডোর, এই যে বি ভার্ব, বি ক্লোজড ভার্বের থ্রি। আবার দেখো শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি শাট, লেট দ্য উইন্ডো বি শাট। হ্যাঁ, একটু অ্যাডভান্স গুলোই পড়াচ্ছি, ঠিক আছে? লেট দ্য উইন্ডো বি শাট। ওকে, একদম বেসিক জিনিসগুলো দিয়ে লাভ নেই, কারণ এগুলো পরীক্ষায় আসে না। আর বেসিক গুলো তোমরা হচ্ছে 9, 10-এ পড়ে আসছো, 6, 7, 8, 9 থেকে এই জিনিসগুলো পড়ে আসছো। সো এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ডু নট দিয়ে যদি শুরু হয়, যদি ডু নট দিয়ে শুরু হয়, সাকিবুল ইসলাম শাওন, স্যার শর্ট সিলেবাসে ভয়েস নাই, শর্ট সিলেবাসে ভয়েস নাই মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নাই। তাহলে ভয়েস নাই তো ঠিক আছে, বুঝলাম, মানলাম, ভালো কথা। এটা কি অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে না? এটা কি কোনো লাইফে কখনো কোনো সময় কাজে লাগবে না? লাগবে কিন্তু, লাগবে কিন্তু। ওকে, সো এটা করে নাও, ক্লাসটা করে নাও, দেখবা যে কাজে লাগবে। আর জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস, এটা কখনোই বৃথা যাবে না। তুমি কোনো একটা জ্ঞান অর্জন করলা, এটা কখনো বৃথা যাবে না। হ্যাঁ, ধরো সে ফর এক্সাম্পল তোমাদের সময় তো হচ্ছে শর্ট সিলেবাস কমে বাড়ে, একটা চ্যাপ্টার কমে বাড়ে। তুমি ধরো হচ্ছে একটা চ্যাপ্টার তুমি হচ্ছে এক্সট্রা পড়ে ফেলছো, এই জিনিসটা যে তোমার কখন গিয়ে কাজে লাগবে, কোন সময়ে গিয়ে এটা এত একটা ভ্যালু ক্রিয়েট করবে, এটা তুমি নিজেও বুঝবা না। এবং তখন তুমি হতবাক হবা যে আরে আমার এই ওই জিনিসটা শেখাটা তো আমার জন্য লাভেরই কাজ হয়েছে। হ্যাঁ, ওই জিনিসটা শিখে তো আমার লাভই হয়েছে, ওই জিনিসটা শিখে আমার লাভ হয়েছে, এখন আমি ওই জিনিসটা পারতেছি করতে। সো এটা কিন্তু ভালো জিনিস, আর নলেজ কখনো বৃথা যাবে না। ওকে, সো ডু নট দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেটাকে আমরা প্যাসিভ কিভাবে করব? আমরা লেট নট দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। লেট নট এর পরে আমরা অবজেক্টটাকে বসাবো, অবজেক্টের সাবজেক্ট ফর্মটা বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের থ্রি। দেখো খেয়াল করো, ডু নট ক্লোজ দ্য ডোর, এইটাকে লিখতেছে আগের মতোই, লেট নট আগের মতোই, জাস্ট হচ্ছে লেটের পরে নট চলে আসতেছে, দ্য ডোর বি ক্লোজড। ওকে, এটা খুব সহজ সহজ লাগতেছে। তাহলে আমি তোমাদেরকে একটা এক্সারসাইজ দেই, দেখি। ডু নট কাম to my office till I call you। এটাকে করো তো দেখি, এটাকে করো তো দেখি। ইয়েস, এই যে দেখছো, প্রীতম রয়, রাইট ফর্ম অফ ভার্বসে ভয়েসটাই লাগে। হ্যাঁ, ভয়েসের নিয়ম হচ্ছে, মানে ভয়েসের নিয়মটাই সবচেয়ে বেশি লাগে।
দেখি এটা কেউ করতে পারো কিনা, নিয়মটা বুঝছো কিনা। তাহলে let not be, কারণ এখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে, let not be come to my office, তারপর ব্লা ব্লা ব্লা, যা আছে তাই, ঠিক আছে, ও যা আছে তাই। ওকে, লেটের পরে যদি কি থাকে, অবজেক্ট ফর্ম, লেট মি, লেট আস, লেট ইউ, লেট দেম, লেট হিম, লেট হার, এগুলা থাকে, তাহলে এটাকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে কি নিয়ম ফলো করব, লেট আসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম আসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম আসবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম আসবে, বি আসবে, ভার্বের থ্রি আসবে, বাই আসবে, বাই আসবে, তারপরে ব্যক্তিবাচকের অবজেক্ট বসবে, অবজেক্ট ফর্ম বসবে। খেয়াল করি দেখি, সেন্টেন্সটাই হচ্ছে লেট মি প্লে ফুটবল, সেন্টেন্সটাই হচ্ছে লেট মি প্লে ফুটবল, তাহলে লেট জি কেন এখানে, লেট ফুটবল, ঠিক আছে, লেট ফুটবল, ওকে, তারপরে বি, তারপরে ভার্বের বি থ্রি, প্লেট, তারপরে বাই, তারপরে মি। ওকে, আবার দেখো, let us sing a song, let a song be sung by us। আবার দেখো, let him give the chance, তাহলে let the chance be given by him, given না, এটা by হবে না, এটা হবে given to him, let the chance be given to him। ওকে, এখানে এই যে দেখো, এখানে বাই আস, বাই মি, হ্যাঁ, এই জিনিসগুলা উজ্জ্ব রাখলেও কোনো সমস্যা নেই, উজ্জ্ব রাখলেও কোনো সমস্যা নাই। এবার আসি, হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, হু এর পরিবর্তে, হু এর পরিবর্তে, হু এর পরিবর্তে হুম, হু এর পরিবর্তে হুম, হু এর পরিবর্তে কি বসাবো, হুম, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে। এই জিনিসটা একটু খেয়াল করি, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম আনতে হবে, তারপরে হচ্ছে অনেক সময় টেন্স অনুযায়ী কর্তাকেও বিং আনতে হয়। আচ্ছা, আমরা চলে যাই দেখি, সেন্টেন্স আছে হু ইজ প্লেইং ফুটবল, সেন্টেন্স হচ্ছে হু ইজ প্লেইং ফুটবল, তাহলে এই দেখো, হু এর জায়গায় কি দিব, বাই হুম, হু এর জায়গায় কি দিব, বাই হুম। ওকে, এখন এখানে বলতেছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো, তাহলে টেন্স এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, আর পার্সন কে আছে, পার্সন কে আছে, ফুটবল থার্ড পার্সন, ফুটবল থার্ড পার্সন, ঠিক না, তাহলে বাই হুম ইজ, বাই হুম ইজ ফুটবল, ফুটবল বিং কেন আসলো, কারণ হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, প্যাসিভে অলওয়েজ বিং আসবে, কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভে অলওয়েজ বিং আসবে, আর পারফেক্ট টেন্সে অলওয়েজ বিন আসবে। এটা একটু মনে রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। ওকে, আরেকটা দেখি, হু উইল
হেল্প মি। বাই হুম উইল, এই যে মি আছে, মি রে কি বানায় ফেলছে আই, বি, কারণ উইলের পরে বি হেল্পড। বাই হুম উইল আই বি হেল্পড। ওকে, বাই হুম উইল আই বি হেল্পড। এবার যদি হুম থাকে, হুম যুক্ত যদি থাকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে কি করব, হুমের পরিবর্তে কি বসাবো, হু বসাবো। টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেটা একটু আগেই দেখে আসছি, একটু আগের নিয়মটা বুঝলে এটাও বোঝার কথা। তারপরে ভার্বের 3 আনবো, তারপরে বাই প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবো। ঠিক আছে, যেমন হুম ডিড ইউ সি অন দ্য রোড, তাহলে হুমের পরিবর্তে কি আনলাম, হুমের পরিবর্তে কি আনলাম, হু আনলাম। ওকে, এখন এটা কোন টেন্সে আছে, ডিড, পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ আনলাম, হু ওয়াজ। ঠিক আছে, হু ওয়াজ দিলাম। ভার্ব কি আছে, সি এর V3 সিন, বাই, সাবজেক্ট হচ্ছে ইউ কে অবজেক্ট, বাই ইউ, আর এটা হচ্ছে এক্সটেনশন, এখানে হচ্ছে এক্সটেনশন অন দ্য রোড। তারপর দেখো হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দিস হোম, তাহলে হুমের জায়গায় হু হ্যাজ প্রেজেন্ট টেন্সে হু ইজ। ঠিক আছে, হু ইজ, ভার্বের 3 মার্ডার্ড, হু ইজ মার্ডার্ড বাই হিম ইন দিস হোম। ওকে, ইন দিস হোম। ওকে, ঠিক আছে। ওয়ার্ড দিয়ে যদি থাকে তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করার ক্ষেত্রে ওয়ার্ড থাকলে হোয়াট ই বসবে, হোয়াটটাই বসবে, চেঞ্জ হবে না কোনো। টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব আসবে আগের নিয়মেই। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে ডুটা উঠে যাবে। হোয়াট ইজ, ওয়ান্ট হচ্ছে ভার্বের 3 ওয়ান্টেড, বাই ইউ হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হয়ে গেল। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট হয়ে গেছে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ওকে, একদম ক্লাসের শেষের দিকে চলে আসছি, যদি খেয়াল করো দেখো আর দুইটা নিয়ম শিখবো। যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পার্টিসিপল যুক্ত কোনো অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স আসে, তাহলে সেটাকে কিভাবে রূপান্তর করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পার্টিসিপল। কিভাবে সেন্টেন্সটা একটু খেয়াল করি দেখি। আই স হিম প্লেইং ক্রিকেট, এরকম যদি থাকে তাহলে কি করব, অবজেক্টের সাবজেক্ট তো করতেই হবে প্রথমে, তাহলে অবজেক্টের সাবজেক্ট করব। অবজেক্ট হচ্ছে হিম, তাহলে হি, অবজেক্ট হচ্ছে হি। পাস্ট টেন্সে আছে, তাহলে অক্সিলারি আনবো, টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি আনবো। হি ওয়াজ, স থেকে সিন, হি ওয়াজ সিন, তারপরে প্লেইং ক্রিকেট পার্টিসিপল বাই মি, হি ওয়াজ সিন playing cricket by me. I took him for my friend, he was taken for my friend by me, he was taken for my friend by me. ওকে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। চলে আসি লাস্ট বাট নট দ্য লিস্ট। খেয়াল করে দেখি ডাবল অবজেক্ট যুক্ত, তোমাদের এই নিয়মটা একটু শিখতে হবে। ডাবল অবজেক্ট থাকলে একটা থাকবে হচ্ছে পারসন আর একটা থাকবে হচ্ছে অবজেক্ট, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যদি ডাবল অবজেক্ট থাকে, যদি সেন্টেন্সে দুইটা অবজেক্ট থাকে, তাহলে একটা হচ্ছে পারসন আর একটা হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে পারসন আর একটা হচ্ছে বস্তু। ওকে, আচ্ছা অবজেক্ট বলতেছি, অবজেক্ট বললে এবার বলবা যে
ভাইয়া অবজেক্ট মানে তো হচ্ছে অবজেক্ট। আচ্ছা, পার্সন আর হচ্ছে থিং, পার্সন আর হচ্ছে থিং। ঠিক আছে, খেয়াল করে দেখি। আই গেভ হিম আ ফ্লাওয়ার, আই গেভ হিম আ ফ্লাওয়ার, তাহলে দুইটা অবজেক্ট, আই গেভ হিম আ ফ্লাওয়ার, এই দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, যদি দুইটা অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হবে, যে কোনো একটা সাবজেক্ট আমরা করব, যে কোনো একটাকে আমরা সাবজেক্ট করব, এই নিয়মটা একটু খেয়াল রাখতে হবে, যে কোনো একটাকে সাবজেক্ট করতে হবে। পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে ভালো। পার্সোনাল অবজেক্ট মানে কি, যেটা পার্সন, যেমন হচ্ছে হি, এটার অবজেক্ট করলে ভালো। ঠিক আছে, দ্যাট ডাজন্ট মিন যে আমি আ ফ্লাওয়ারকে অবজেক্ট ধরে করতে পারবো না, করতে পারবো চাইলে। ওকে, তারপরে ভার্বের 3 বসাবো অক্সিলারির সাথে, অবশ্যই অক্সিলারির সাথে, হ্যাঁ অক্সিলারি আগে বসাবো। আচ্ছা, এটা এখানে কেন চলে আসছে, এখানে আসবে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3। খেয়াল করি, আই গেভ হিম আ ফ্লাওয়ার, দুইটা অবজেক্ট, তাহলে কি হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি, এইটার চেয়ে সুন্দর হচ্ছে আ ফ্লাওয়ার, এটার চেয়ে সুন্দর হচ্ছে আ ফ্লাওয়ার ওয়াজ given a flower was given to me, আমাকে দিছে, সরি by me, আমি দিছি, by me আমি দিছি to him, okay, a flower was given by me to him, কারণ আমি দিছি। ওকে, আমি দিছি। ওকে, ক্লিয়ার। আবার একটু দেখি, আরেকটা দেখি, হি টিচেস আস ম্যাথ, হি টিচেস আস ম্যাথ। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি উই আর টট ম্যাথ বাই হিম। ওকে, অথবা ম্যাথ দিয়েও করতে পারি, ম্যাথ ওয়াজ টট বাই হিম টু আস, ম্যাথ ওয়াজ টট বাই হিম টু আস। তাহলে যদি আমরা বস্তুকে সাবজেক্ট হিসেবে ধরি তাহলে একটা টু, আর অন্য যে পার্সন অবজেক্ট হিসেবে আছে ওটার আগে টু বসাইতে হবে, ওকে। সো ডাবল অবজেক্টটা ইম্পর্টেন্ট, ডাবল অবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এবার কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করে দেখি, যদি অ্যাক্টিভ ভয়েস করতে হয়, কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে রূপান্তর করতে হলে উভয় ক্লজের ভয়েস পরিবর্তন করতে হয়। কি, উভয় ক্লজের ভয়েস পরিবর্তন করতে হয়। খেয়াল করে দেখি, সবাই একটু খেয়াল করে দেখি, এই জিনিসগুলো পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টে বিশেষ করে। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এই আই নো দ্যাট, ঠিক আছে, এটাকে করব ইট ইজ নোন টু মি, তারপরে দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, দুইটাকেই কি করতে হবে, প্যাসিভ করতে হবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে I was told that the work had been done by him. Okay. Okay, so এটা হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের ন্যারেশন এন্ড ভয়েস ক্লাস। সবাই বুঝছো কিনা একটু বইলো। এন্ড হচ্ছে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই ডোন্ট হেজিটেট টু কমেন্ট, ডোন্ট হেজিটেট টু নক মি। কারো যদি কোনো সমস্যা থাকে, একাডেমিক ইংলিশে যদি কেউ সমস্যায় পড়ে থাকো, হ্যাঁ, তোমার এইচএসসি 25-এর ইংলিশের দায়িত্বটা হচ্ছে আমি নিয়েছি। ইনশাল্লাহ তোমাদের এইচএসসি 25-এ ইংলিশে একটা ভালো রেজাল্ট হবে। সো আজকে হচ্ছে ন্যারেশন এন্ড ভয়েসটা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সবাই একটু বেশি করে প্র্যাকটিস করবে, হ্যাঁ, সবাই একটু ভালো করে প্র্যাকটিস করবে, একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবা,
প্র্যাকটিস করলে দেখবা যে অনেক জিনিস তোমার কাছে হচ্ছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, অনেক জিনিস হচ্ছে তুমি বুঝতেছো না। হ্যাঁ, তুমি যদি প্র্যাকটিস না করো ওই জিনিসগুলো তোমার মানে সামনে আসবে না। হ্যাঁ, তুমি এই ইজি ইজি জিনিসগুলো করে করেই দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে ভুল করবা। ওকে, যারা হচ্ছে একাডেমিক লাইফে হচ্ছে আসো, আর যারা অ্যাডমিশনে আসো তাদেরকে আমি বলবো যে নিজেকে যাচাই করার জন্য বেশি বেশি এক্সাম দাও, বেশি বেশি এক্সাম দাও, প্রশ্নের এক্সপ্লেনেশন গুলা দেখো। হ্যাঁ, তাও যদি না বুঝো তুমি যার কাছে পড়ো, অনলাইনে অফলাইনে যার কাছে পড়ো তার কাছে হচ্ছে কোশ্চেন গুলা করো, তাহলে দেখবা যে তোমার কোশ্চেন ক্লিয়ার, তোমার জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। আর ইংরেজির প্রতি একটা তোমার হচ্ছে অন্যরকম একটা অ্যাটাচমেন্ট চলে আসবে। ওকে, সো আজকে ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবাই হচ্ছে আজকের ক্লাসের নোটগুলা অবশ্যই অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করে দিবা। হ্যাঁ, গ্রুপে সাবমিট করে দিবা, তাহলে দেখবা যে হচ্ছে তোমার কি চর্চাটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।